নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিউজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমেই জানাই যে মোহনবাগান দলের প্লেয়ার কিয়ান নাসিরি তার প্রেমিকা মিহিরা সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গতকাল। তো তাদেরকে জানাই কংগ্রাচুলেশন, তাদের নতুন এই জীবনটা যেন অনেক সুন্দর হোক। তোমরাও কিন্তু উইশ করতে পারো কিয়ান এবং মিহিরাকে। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা মোহনবাগান দলের একটা সাইনিং নিয়ে, যেটা মলিনা চেয়েছিল আর মলিনা পায়নি বলেই এই যে ম্যাচ যখন মোহনবাগান দল হারছিল বা কোনো রেজাল্ট হচ্ছিল না, ঠিকঠাক রেজাল্ট হচ্ছিল না, তখন যখন মলিনা মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর প্রশ্ন তুলেছিল, আঙুল তুলেছিল, তখন কিন্তু মলিনাকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল মোহনবাগান দল থেকে। তো মলিনা রবসন রবিনহোকে কিন্তু চাইছিল না, সে চাইছিল অন্য একজন ফুটবলারকে, স্প্যানিশ ফুটবলারকে, গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে। রিয়েল মাদ্রিদের প্লেয়ার প্রাক্তন স্প্যানিশ উইঙ্গার পেদ্রো লিওনকে কিন্তু এই মরশুমটা খেলানোর জন্য প্রস্তাব দিয়েছিল ম্যানেজমেন্টকে, যাতে করে তাকে সই করায় মোহনবাগান দল। মলিনা এটা চেয়েছিল কিন্তু হয়নি। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই যে পেদ্রো লিওনকে সই করায়নি, তার পেছনেও একটা কারণ দেখা যাচ্ছে বা দেখা দিয়েছে, সেটা হচ্ছে পেদ্রোর বয়সটা। পেদ্রো ভালো মানের ফুটবলার, কিন্তু তার বয়স প্রায় ৩৯ বছর বয়স। তো এই জন্যই কিন্তু মলিনার পরামর্শে মোটামুটি সিদ্ধান্ত নেয়নি যে পেদ্রো লিওনকে সই করাতে হবে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং সই করায় রবসন রবিনহোকে। ভালো মানের ফুটবলার, লেফট উইঙ্গার পজিশনেও সেও খেলে থাকে। তো পেদ্রো লিওনকে কিন্তু সই করাতে চেয়েছিল মোহনবাগান দলের কোচ মলিনা, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সই করায়নি বা এতে কিন্তু রাজি হয়নি। তো এবার বন্ধুরা সবশেষে যে আপডেটটা শেয়ার করব, অনেক ভালো আপডেট রয়েছে, তোমরা মন দিয়ে শোনো কি কি আপডেট শেয়ার করব আইএসএল নিয়ে। 15ই ফেব্রুয়ারি আইএসএল শুরু করছে এআইএফএফ, এরকমই সূত্র অনুযায়ী খবর রয়েছে। সুইস মডেলও হতে পারে, আবার হোম অ্যাওয়ে ম্যাচও হতে পারে, কিন্তু কিভাবে কি হবে সব বিষয়টাই তোমাদেরকে একদম খুলে বলি। সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, আরও অনেক ফুটবলাররা বিদেশি থেকে স্বদেশি সবাই যখন ফিফার কাছে দ্বারস্থ হয়ে একটা আর্জি জানায়, আবেদন রাখে যে তাদের ইন্ডিয়ান ফুটবল এখন কিন্তু অন্যরকম জায়গাতে রয়েছে, এখন তারা চাইছিল ফিফা কোনো রকম হেল্প করুক বা হস্তক্ষেপ করুক এই বিষয়টা নিয়ে। এইরকম একটা ভিডিও যখন পোস্ট হয় তখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু তখন ওটা একদম ট্রেন্ডিং টপিক ইন্ডিয়ান ফুটবল নিয়ে। 24 ঘন্টার মধ্যে ওই ট্রেন্ডিং টপিকটা বা ওই সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটা হওয়ার পর 24 ঘন্টার মধ্যেই কিন্তু একদম তৎকালীন মিটিং করে ঘোষণা করে দিল যে অল ইন্ডিয়ার ফুটবল ফেডারেশন আইএসএল করতে রাজি হয়েছে বা আইএসএল করছে। এবং শনিবার ফেডারেশনের তরফ থেকে কিন্তু জানিয়েও দেওয়া হয়েছে, ইন্ডিয়ান ফুটবল টিমের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আইএসএল শুরু হচ্ছে। তো সেখানে কিন্তু কল্যাণ চৌবে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্টরা ছিলেন, ট্রেজাররা ছিলেন এবং ফুটবল হাউসের আরও অনেকেই ছিলেন। তো একদম মানে ওই একটা ভিডিও কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে এতদিনের যে মিটিং, এত ঘন ঘন মিটিং হয়েও কোনো সুরাহা মিলছিল না, কিন্তু একটা ভিডিওর পর একটা মিটিংয়ে এক চান্সে কিন্তু সুরাহা মিলল এবং আইএসএলও শুরু হচ্ছে। তো 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আইএসএল শুরু হবে। কোন মডেলে আইএসএল শুরু হবে এটা নিয়ে কিন্তু ক্লাবগুলো একটা মেল করেছিল ইএফএফ এর কাছে, জানতে চেয়েছিল যে কী মডেলে এবারে লিগটা হবে সেটা জানাও। এবং আজকে 5ই জানুয়ারি, আজকের মধ্যেই কিন্তু ক্লাবগুলিকে জানিয়ে দিতে হবে কোন মডেলে শুরু হচ্ছে, এবং এএফসির কাছ থেকে কাছ থেকেও অনুমতি চেয়ে যেন ক্রিয়াসূচিটাও ঘোষণা করে দেয় ফেডারেশন, এরকমটাই কিন্তু একটা প্রস্তাব বা এরকম মেল করে কিন্তু ক্লাবগুলি জানিয়ে দিয়েছিল। তো এবার তোমাদেরকে বলে দিই যে ক্লাবগুলির কাছে যে বছরে 1 কোটি টাকার পার্টিসিপেন্ট ফি চেয়েছিল, সেটার জন্য কিন্তু ক্লাবগুলিকে সময় দেওয়া হয়েছে। কীরকম সময়, মানে এই যে ফিটা দিতে হবে 1 কোটি টাকা, এটা শুরুতেই দিতে হবে না, জুন অবধি তোমরা দিতে পারবে, মানে ক্লাবগুলি জুন অবধি দিতে পারবে, জুন মাসের অবধি দিতে পারবে। তাই
প্রথম দিকে হয়তো কোনো ক্লাবের সেরকম চাপ হবে না, যদি প্রথম দিকে দিতে হতো তাহলে হয়তো এটা চাপে পড়তো। সেই চাপ কমানোর জন্য এরকম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে চলতি মরশুমে, চলতি বছরের জুন অবধি এই টাকাটা তোমরা কিন্তু যে কোনো টাইমে দিতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই যে লিগ আয়োজনের জন্য রেফারি, তারপরে ম্যাচ কমিশনদের পেমেন্ট ছাড়াও টিভি সম্প্রচার প্রোডাকশনের খরচ, এই 3টে খরচ কিন্তু এআইএফএ বহন করবে, ফেডারেশন খরচ করবে। বাদ বাকিগুলো ম্যাচ আয়োজনের সব খরচগুলো করবে ক্লাবগুলি। কারণ হোম ম্যাচ হলে পারে সেখানে হোম ম্যাচের যে টিম থাকবে তারা মোটামুটি ক্লাব আয়োজন করবে, খরচ করবে, বা সব ক্লাবগুলি মিলেই কিন্তু ম্যাচ আয়োজনের সব খরচ বহন করবে বলেই খবর রয়েছে, এবং দল সংক্রান্ত খরচ। তো এবার তোমাদেরকে বলে দিই যে এবার কিভাবে এই বছরের লিগটা হতে পারে। তো এই বছরে মোটামুটি দুটি মডেল বেছে নিয়েছিল ফেডারেশন। প্রথম যে মডেলটা সেটা হচ্ছে মেজর লিগ সকারের ধাঁচে দুটো কনফারেন্স ভেন্যু, যেরকম কলকাতা বা গোয়ার নামটা তোমরা জেনেছিলে এর আগে। তো কলকাতা এবং গোয়ার মধ্যে দুটো গ্রুপ তৈরি করে টিম ভাগ করে দেওয়া হবে, সেখানে কলকাতায় কিছু টিম খেলবে এবং গোয়াতে কিছু টিম খেলবে। সেখান থেকেই কিন্তু পরবর্তী রাউন্ডে উঠে আসবে, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল, এইভাবে করতে চেয়েছিল। এটা প্রথম মডেল ছিল। এবং আরও একটা মডেল যেটা বেছে রেখেছে, সেই মডেলটা হচ্ছে সুইস মডেল, যা হোম অ্যাওয়ে, কিন্তু সব টিম সমানভাবে হোম ম্যাচ খেলতে পারবে না। এখন এই যে সুইস মডেল হোম অ্যাওয়ে ম্যাচ, এটা কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এখন এই মডেলেই হচ্ছে। তো ফেডারেশন কিন্তু এই মডেলটার কথাও ভেবে রেখেছে। তো ফেডারেশন চাইছে না যে সমস্ত টিমেরই হোম ম্যাচ হোক, কারণ সমস্ত টিমের কিন্তু হোম ম্যাচে সমানভাবে দর্শক হয় না। তাই কলকাতা এবং কেরালা তাদের জন্য এই বছরের হোম ভেন্যু করে, যাতে ওই দুটি রাজ্যে যেহেতু বেশি দর্শক প্রতিটা ম্যাচ দেখতেই আসে, তার জন্য কিন্তু কলকাতা এবং কেরালাতেই এই মডেলে হোম এবং অ্যাওয়ে ম্যাচ করতে চাইছে। তো দেখা যাক শেষ অবধি কোন মডেলে মোটামুটি এই বছরের লিগটা শুরু হয়। এবার তোমাদেরকে বলে দিই যে এই বছর লিগ শুরু হলে প্রতিটা টিমের ম্যাচের সংখ্যা দাঁড়াচ্ছে 13 থেকে 14টা। এর বেশি তোমরা কিন্তু ম্যাচ তোমরা দেখতে পারবে না এক একটা টিমের। আর সবশেষে একটাই আপডেট, ওড়িশা টিম বাদ দিয়ে আপাতত 13টা টিম কিন্তু মোটামুটি এই লিগে পার্টিসিপেট করার জন্য রাজি হয়েছে। ওড়িশা টিম যদি রাজি না হয় তাহলে কিন্তু ওড়িশা টিমকে ছাড়াই, বাদ দিয়েই তারা ক্রিয়াসূচি ঘোষণা করে দেবে, মানে যে সূচিটা সেটা প্রকাশিত করবে। দেখা যাক 5ই জানুয়ারি, অর্থাৎ আজকেই কিন্তু জানিয়ে দেবে যে ওড়িশা এফসি থাকছে নাকি থাকছে না। তার মাঝখান দিয়ে যদি না থাকে তাহলে কিন্তু 13টা টিমের যে টিম রয়েছে তাদেরকে নিয়েই সূচি ঘোষণা করা হবে। তো ওড়িশা এফসি দল যদি না থাকে তাহলে বন্ধুরা কার্লোস ডেলগাডো, হুগো হোমস, এই দুটো প্লেয়ারের কি হবে সেটা এখন দেখার রয়েছে। অন্য কোনো দল নিয়ে নেয় কিনা সেটাও দেখার রয়েছে, কারণ অলরেডি কেরালা 3টে প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, গোয়া 2টো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। তো এই দুটো দলে যেতেই পারে যদি ওড়িশা এফসি টিম না খেলে। হুগো হোমস তাহলে কার্লোস ডেলগাডো, এই দুটো প্লেয়ার এই দুই দলের মধ্যে যে কোনো একটা দলে সই করে নিতে পারে।